আচ্ছা, আমাদের প্রতিদিনের খাবারে আলু ছাড়া কি ভাবা যায়? মানে ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, ভর্তা কিংবা ধরুন তরকারি, আলু তো লাগবেই। কিন্তু ভাবুন তো, আজ যে খাবারটা বিশ্বের চতুর্থ গুরুত্বপূর্ণ খাবার, সেটাই একসময় ইউরোপে ছিল ভয়, কুসংস্কার আর এমনকি ঘৃণার পাত্র। বিশ্বাস হচ্ছে না? একসময় তো এটা নিষিদ্ধও করা হয়েছিল। চলুন, এই একদম সাধারণ একটা সবজির অসাধারণ ইতিহাসটা একটু ঘেঁটে দেখা যাক। তো প্রশ্নটা হচ্ছে যে আলু আজ আমাদের সবার রান্নাঘরে সেই সাধারণ একটা খাবার কিভাবে ইউরোপ জুড়ে এত ভয়, এত সন্দেহ, এমনকি নিষেধাজ্ঞার কারণ হয়ে দাঁড়ালো? এর পেছনে কি এমন কারণ থাকতে পারে? চলুন এই রহস্যের গভীরে গিয়েই দেখি ব্যাপারটা কি। তো গল্পটা শুরু হচ্ছে যখন আলু প্রথম আমেরিকা থেকে ইউরোপে পা রাখল। এর যাত্রাটা কিন্তু একদমই সহজ ছিল না। মানে একে ঘিরে এমন সব অদ্ভুত আর ভীতিকর ধারণা তৈরি হয়েছিল যে সাধারণ মানুষ বছরের পর বছর আলু থেকে ১০০ হাত দূরে থাকত। একবার ভাবুন তো, কী সব অদ্ভুত বিশ্বাস ছিল মানুষের। যেমন তারা ভাবত আলু খেলে নাকি কুষ্ঠরোগ হয়। কারণটা কি জানেন? আলুর ওই এবড়োখেবড়ো চেহারাটা নাকি কুষ্ঠরোগীর পচাগলা অঙ্গের মতো দেখতে। কি ভয়াবহ কল্পনা! আবার একদল ভাবত এটা নাকি কামোদ্দীপক। অনেকে আবার বলতো এটা খেলে পেটে গ্যাস হয়, বদহজম হয়। তবে সবচেয়ে বড় যে যুক্তিটা ছিল সেটা হলো বাইবেলে নাকি আলুর কোনো উল্লেখই নেই, আর তাই এটা একটা অপবিত্র, অখ্রিস্টান খাবার। শুধু তাই না, এটাকে নিচু জাতের মানুষের খাবার বলেও হেয় করা হতো। আর এই কুসংস্কারগুলো যে কি পর্যায়ে পৌঁছেছিল, শোনা যায় ১৭৪৮ সালে ফ্রান্সে নাকি আলু চাষই নিষিদ্ধ করে দেওয়া হয়। যদিও ঐতিহাসিকদের মধ্যে এটা নিয়ে একটু বিতর্ক আছে। কেউ কেউ বলেন কারণটা ছিল ওই স্বাস্থ্য নিয়ে ভয়, আবার অন্য পক্ষের মতে আসল ব্যাপারটা ছিল অন্য। কৃষকরা আসলে নতুন কোনো ফসল চাষ করতে চাইছিল না, আর আলু হয়ে উঠেছিল তাদের সেই প্রতিরোধের একটা প্রতীক। তো এই যখন অবস্থা, তখন সাধারণ মানুষকে আলু খাওয়াতে শাসকরা নাকি নানা রকম চতুর কৌশল নিয়েছিলেন। মানে এ নিয়ে কিছু দারুণ মজার গল্প চালু আছে। চলুন সেই গল্পগুলোই শোনা যাক, যদিও এগুলো ইতিহাসের চেয়ে কল্পকাহিনী হিসেবেই বেশি বিখ্যাত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্পটা হচ্ছে প্রুশিয়ার রাজা ফ্রেডরিক দ্য গ্রেটকে নিয়ে। তো তিনি দেখলেন যে তার প্রজারা তো কিছুতেই আলু খাচ্ছে না। তখন তিনি একটা ফাটাফাটি প্ল্যান করলেন। রাজা নিজের জমিতে আলুর চাষ শুরু করলেন, আর দিনের বেলা সেই ক্ষেতের চারপাশে বসিয়ে দিলেন কড়া পাহারা। এটা দেখে তো সবার মনে প্রশ্ন, কি এমন জিনিস যেটা পাহারা দিয়ে রাখতে হয়? নিশ্চয়ই খুব দামি কিছু। কিন্তু আসল খেলাটা হতো রাতে। রাজা রাতের বেলা সেই পাহারা সরিয়ে নিতেন। তখন স্থানীয় কৃষকরা ভাবত, বা এত দামি জিনিস, এটা যদি চুরি করতে পারি তাহলে তো কেল্লাফাতে। আর এইভাবেই নাকি চুরির মাধ্যমে আলু পুরো প্রুশিয়ায় জনপ্রিয় হয়ে গেল। কি দারুণ একটা রিভার্স সাইকোলজি, তাই না? কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। মজার ব্যাপার হলো এই পুরো গল্পটাই ভুয়া, একদম বানানো। ইতিহাসবিদ ইউর্গেন লু বলছেন এটা একটা শতভাগ বানানো কাহিনী। ফ্রেডরিক দ্য গ্রেট নাকি জীবনে কখনো আলু মুখেও দেননি। আসল ঘটনা হলো তিনি আলু চাষের আদেশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু প্রজারা তার কথা কানেই তোলেনি। আর এই চুরির গল্পটা, ওটা আসলে অনেক অনেক পরে বানানো হয়েছে। আর শুধু প্রুশিয়াতেই না, ঠিক এমনই একটা গল্প ফ্রান্সেও চালু আছে। বলা হয় যে রাজা ষোড়শ লুই আর রানী মারি আন্তোয়ানেট নাকি আলুর ফুল চুলে লাগাতেন, পোশাকের বোতাম হিসেবে ব্যবহার করতেন, শুধু এটাকে ফ্যাশনেবল করে তোলার জন্য। হ্যাঁ, এই গল্পগুলো আসলে সত্যি না। এগুলো লোকমুখে তৈরি হওয়া কল্পকাহিনী। তাহলে এখন প্রশ্নটা দাঁড়ায়, যদি এই সব রাজকীয় গল্পগুলো মিথ্যে হয়, তাহলে আলু আসলেই কিভাবে ইউরোপের মানুষের রান্নাঘরে পৌঁছালো? আসল সত্যিটা কিন্তু এই বানানো গল্পগুলোর চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। এখানেই আমরা দুটো আলাদা ইতিহাস দেখতে পাই। একটা হলো প্রচলিত ধারণা, মানে টপ ডাউন অ্যাপ্রোচ, যেখানে বলা হয় রাজা বাদশাহ আর বিজ্ঞানীরা ওপর থেকে সাধারণ মানুষকে আলু খেতে শিখিয়েছেন। আর আরেকটা হলো আসল ইতিহাস, যেটা ঠিক তার উল্টো, একটা বটম আপ স্টোরি। মানে আলু জনপ্রিয় হয়েছিল নিচ থেকে, সাধারণ কৃষকদের হাত ধরে। তারা কোনো রাজকীয় প্রচারের অপেক্ষা না করে নীরবে নিজেদের প্রয়োজনে নিজেদের বাগানে আলু চাষ করে আসছিল। এর সপক্ষে কিন্তু দারুণ প্রমাণও আছে। যেমন ইংল্যান্ডের পুরনো আইনি কাগজপত্রে দেখা যায়
কর্নওয়ালের কৃষকরা একবার কর সংক্রান্ত একটা মামলায় আদালতে দাঁড়িয়ে বলেছিল যে তারা তো স্মরণাতীত কাল ধরে বা প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের খাওয়ার জন্য আলু চাষ করছে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো রাজারা এই নিয়ে প্রচার শুরু করার অনেক আগে থেকেই আলু সাধারণ মানুষের জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। শুধু তাই না, ঐতিহাসিক তথ্য থেকে এটাও জানা যায় যে ১৭২০ দশকের মধ্যেই ইংল্যান্ডের অনেক জায়গায় ব্যাপক পরিমাণে আলুর চাষ হতো। ভাবুন একবার, এটা কিন্তু ফ্রেডেরিক বা লুইয়ের সেসব বিখ্যাত প্রচারণার কয়েক দশক আগের কথা। তার মানে সাধারণ মানুষই নীরবে নিবৃত্তে একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছিল। আচ্ছা, তাহলে তো আরেকটা প্রশ্ন চলেই আসে। যদি সাধারণ মানুষ আগে থেকেই আলু খাচ্ছিল, তাহলে অষ্টাদশ শতকে এসে হঠাৎ করে শাসকরা কেন আলু জনপ্রিয় করার জন্য এত উঠে পড়ে লাগল? এর পেছনে কিন্তু একটা বিরাট কারণ ছিল। এর উত্তরটা পাওয়া যায় তখনকার একটা নতুন চিন্তাধারার মধ্যে, যেটাকে বলা হয় পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতি। অষ্টাদশ শতকে এসে শাসকরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছিলেন যে একটা দেশের আসল শক্তি তার সোনাদানা বা জমিতে না, তার আসল শক্তি হলো তার জনগণ। যত বেশি সুস্থ সবল মানুষ, তত শক্তিশালী হবে দেশের অর্থনীতি, তত শক্তিশালী হবে সেনাবাহিনী। আর ঠিক এখানেই আলু হয়ে উঠল শাসকদের জন্য একটা তুরুপের তাস। কেন? কারণ প্রথমত, শস্যের চেয়ে অনেক কম জমিতে আলু দিয়ে অনেক বেশি ক্যালোরি পাওয়া যেত। দ্বিতীয়ত, এটা ছিল সস্তা আর খুব সহজে, এমনকি খারাপ মাটিতেও চাষ করা যেত। শাসকরা দেখলেন এই আলুর মাধ্যমে একটা বিশাল স্বাস্থ্যবান কর্মী বাহিনী তৈরি করা সম্ভব, যা শিল্প বিপ্লবের ইঞ্জিনকে সচল রাখবে। আরে, সস্তা খাবার মানে তো কারখানার শ্রমিকদের বেতনও কম দেয়া যাবে, তাতে মালিকদের লাভ বাড়বে। আর হ্যাঁ, যুদ্ধ বা দুর্ভিক্ষের সময় তো এটা ছিল একটা লাইফ সেভার। আলুর এই যে চূড়ান্ত সাফল্য, এটা কিন্তু ইউরোপের ইতিহাসকে আক্ষরিক অর্থে বদলে দিয়েছিল। একদিকে এটা যেমন এনেছিল অবিশ্বাস্য শক্তি আর সমৃদ্ধি, ঠিক তেমনি অন্যদিকে তৈরি করেছিল এক ভয়াবহ সংকটের পটভূমি। এই সংখ্যাটা একবার দেখুন, ২২%। এটা কিন্তু অবিশ্বাস্য একটা সংখ্যা। গবেষকরা হিসেব করে বের করেছেন যে ১৭০০ সালের পর ইউরোপ এবং এশিয়ায় জনসংখ্যা যে রকেট গতিতে বেড়েছিল, তার প্রায় ২২% পেছনেই নাকি অবদান ছিল এ আলুর। এটা ইউরোপের ইতিহাসের আগে কখনো ঘটেনি। আর এই যে বিশাল জনসংখ্যা, তারাই হয়ে উঠল শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি। আলু আসলে উত্তর ইউরোপের দেশগুলোকে এতটাই শক্তিশালী করে তুলেছিল যে তারা পুরো পৃথিবীতে নিজেদের আধিপত্য কায়েম করতে পেরেছিল। বলা যেতে পারে আলুর উপর ভর করেই ক্ষমতার কেন্দ্রবিন্দু ইউরোপের দক্ষিণ থেকে উত্তরের দেশগুলোর দিকে সরে এসেছিল। কিন্তু এই সাফল্যের একটা খুব অন্ধকার দিকও ছিল, আর সেটা হলো আলুর ওপর চূড়ান্ত অন্ধের মতো নির্ভরশীলতা। বিশেষ করে আয়ারল্যান্ডে। সেখানে আলু শুধু একটা ফসল ছিল না, ওটা ছিল লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার একমাত্র উপায়। তাদের পুরো খাদ্য ব্যবস্থাটাই দাঁড়িয়েছিল কেবল আলুর ওপর। আর এই একক ফসলের উপর নির্ভরশীলতায় ডেকে আনল ইতিহাসের অন্যতম ভয়াবহ এক বিপর্যয়। ১৮৪৫ সাল। আমেরিকা থেকে আসা এক রহস্যময় ছত্রাক আয়ারল্যান্ডের প্রায় সমস্ত আলু ফসল ধ্বংস করে দিল। পরের কয়েক বছরে এই বিপর্যয় একটা মহামারীর রূপ নিল। ১০ লাখের বেশি মানুষ শুধু না খেতে পেয়ে মারা গেল, আর প্রায় ১০ লাখ মানুষ নিজের দেশ ছাড়তে বাধ্য হল। ইতিহাস এই ঘটনাকে মনে রেখেছে দ্য গ্রেট ফ্যামিন বা মহাদুর্ভিক্ষ নামে। লেখক মাইকেল পোলানের একটা কথা এই পরিস্থিতিটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে। তিনি বলেছিলেন, আইরিশরা একসময় ভেবেছিল যে আলু তাদের হাতে নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষমতা তুলে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ওটা আসলে একটা নিষ্ঠুর মায়া, একটা ফাঁদ ছাড়া আর কিছুই ছিল না। তো শেষ পর্যন্ত এই প্রশ্নটাই আমাদের সামনে এসে দাঁড়ায়। আলু নিঃসন্দেহে মানুষের হাতে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার আর সাম্রাজ্য গড়ে তোলার একটা দারুণ শক্তিশালী হাতিয়ার ছিল। কিন্তু আয়ারল্যান্ডে সেই ভয়াবহ দুর্ভিক্ষের পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, নিয়ন্ত্রণটা আসলে কার হাতে ছিল, মানুষের হাতে নাকি প্রকৃতির? এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?